কতটুকু আসলে সংবিধান সংস্কার আর সংশোধনে আসলে আপনাদের আপত্তির জায়গাটা কোথায়? জি, আমি এটাই বলেছি যে সংশোধনী চাইলে আদালত বাতিল করে দিতে পারে যদি সেটাকে তারা অসাংবিধানিক মনে করে। এ কারণে আমরা বলছি যে জুলাই সনদে যে পরিবর্তনগুলো কথা এসছে সেগুলো আপনি দেখবেন যে আমাদের ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচার অ্যালাউ করে না। যেমন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ একটা উদাহরণ। হাইকোর্টের বিকেন্দ্রীকরণের ব্যাপারে ৮ম সংশোধনী রায় আছে, সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ একটা ইউনিটারি স্টেট, কাজে এটা অসাংবিধানিক। সেই একই হাইকোর্টের বিকেন্দ্রীকরণ তো একবার আবার এসছে, যেটা বাস্তবায়ন আদেশটা যে নিয়ে যে প্রশ্নটি আছে সেখানে আপনার উত্তরটা কি হবে? বাস্তবায়ন আদেশ নিয়ে এই যে রাষ্ট্রপতি জারি করতে পারেন না, এটা তো একটা খুবই কুতর্ক। কেন কুতর্ক? কারণ হচ্ছে এটা গণভোটের ১ নম্বর প্রশ্ন হচ্ছে এটা যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনি অনুমোদন করিতেছেন কিনা। জনগণ 70% ভোট দিয়ে এটাকে অনুমোদন করেছে, ফলে এটা অ্যাপ্রুভ বাই দ্য পিপল। এবং পিপল হচ্ছে একটা যে কোনো বাংলাদেশের সংবিধান বলছে পিপল হলো এই প্রজাতন্ত্রের মালিক তথা সার্বভৌম ক্ষমতার অধিকারী। ফলে তারা যখন এটাকে অ্যাপ্রুভ করেছে তখন এই আদেশ নিয়ে কোনো তর্ক করা চলে না। এবং এটা রাষ্ট্রপতি সংবিধানের ভেতর থেকে দিতে পারেন কি পারেন না, তিনি অধ্যাদেশ দিতে পারেন, আদেশ দিতে পারেন না, এটা হচ্ছে সংবিধানের ভেতর থেকে আপনি তর্ক করলে। কিন্তু যদি আপনি জনগণের জায়গা থেকে তর্ক করেন বা কথাটা তোলেন, তাহলে জনগণ এটাকে অ্যাপ্রুভ করেছে, মানে এটা এখন ভ্যালিড। আচ্ছা, ডাক্তার রাকিব আল হাসান, এই সংশোধন আর সংস্কার নিয়ে তো বিতর্ক চলছে, আপনার মতামতটা কি, বিশ্লেষণটা কি? জি, আপনাকে আবার ধন্যবাদ। আমার মতামতের আগে ধরুন, যেহেতু আপনি সংবিধানটাকে স্থগিত করেননি, সুতরাং আপনি যে গণভোটটা যে প্রসেসে করছেন এটা রিড করলে কিন্তু বাতিল হওয়ার যোগ্য। ১ নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে উনি যে বললো যে জনগণে এটাকে ম্যান্ডেট দিয়েছে, জনগণের ক্ষমতার অধিকারী। এই সংবিধান যদি আপনি ঠিক রাখেন তাহলে সংবিধান আবার বলা আছে জনগণ কতটুকু করতে পারবে, সংবিধানের ভিতরে তার স্ট্রাকচারের বাইরে যেতে পারবে না। সুতরাং এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। আর একটা বিষয় যে ধরেন ওনাদের যে আলাপটা যে সংবিধান সংস্কার, আবার এই আলাপটা এমন দিকে যাচ্ছে নতুন সংবিধান লেখা ছাড়া এটা কোনো ওয়ে নেই, এবং এটার ওয়ে আউটটাই কিন্তু নতুন সংবিধান লেখা। এবং এই কারণে আপনি দেখেন ওনাদের একজন সংসদ সদস্য পার্লামেন্টে বলেছে যে জেনজি জেনারেশন ৭২ সংবিধান চায় না, সংবিধান ছুড়ে ফেলতে চায়। এটার আলটিমেট আলাপটা কিন্তু তাই, ওনারা ঘুরে পেছে এটা বলতেছে। আর সংবিধান সংস্কার এবং সংশোধনী, দেখুন এখানে আলাপটা মূলত এসেছে সালাউদ্দিন আহমেদের বক্তব্যের প্রেক্ষিতে। এখন দেখুন আপনি সংস্কার শব্দটা আমি মনে করি একাডেমিক এবং পলিটিক্যাল আলাপ, কিন্তু ধরেন সংশোধনী এটা হচ্ছে আইনের ব্যাখ্যা। এখন ধরেন আইনের ক্ষেত্রে কিন্তু আপনার কিছু লিগ্যাল টার্ম আছে, লিগ্যাল টার্মের বাইরে আপনি যেতে পারবেন না। এখন সংস্কার বলতে আসলে কিছু নাই, কিন্তু যখন আমরা এটাকে বড় আকারে কোনো একটা সংশোধন করি, এটাকে মাইল ফলক হিসেবে দেখি, তখন এটাকে আমরা সংস্কার হিসেবে অভিহিত করি। যেমন আপনাকে বলি, ঐতিহাসিক উদাহরণ দিই, ধরেন বিধবা বিবাহ আইনকে বৈধ করছে, এটা কিন্তু ঐতিহাসিক একটা সংস্কার হিসেবে দেখে। তারপরে সতীদাহ প্রথার ফলে মৃত্যুদণ্ড, এটা কিন্তু মার্ডার, সেটাকে কিন্তু একটা বড় সংস্কার হিসেবে দেখা হয়েছে। আবার হচ্ছে কি বাল্য বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, এটাও কিন্তু একটা বড় সংস্কার হিসেবে দেখে। আলটিমেটলি সংশোধনী ব্যাপারটা। আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই, ধরেন সংস্কার ব্যাপারে ঐতিহাসিক যে দুটো বড় উদাহরণ, একটা হচ্ছে কি মনলি মন্টি রিফরমেশন 1909 সালে যেটা হয়েছিল, সেটাকে বলেছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। আর একটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফরমেশন 1919 সাল। এই দুটোকে ঐতিহাসিক সংস্কার বলা হয়। কেন বলা হয়? কারণ মনলি মন্টিতে হচ্ছে কি তখন সেখানে হচ্ছে কি মুসলমানদের জন্য আলাদা অনেকগুলো আছে, আলাদা নির্বাচনী ব্যবস্থা করা হয়েছে, মেজর ছিল সেটা। 1919 সালে যেটা মন্টেগু চেমসফোর্ড, সেটাতে হচ্ছে কি প্রাদেশিক সরকারের ব্যবস্থাটা শুরু হয়। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে এই আলাপটা যেটা আনতেছে সেটা কিন্তু ধরেন এই জুলাই সনদের ভবিষ্যৎটা কি, উনি কিন্তু অলরেডি বলছে যে জুলাই সনদটাকে কি আপনি 18তম সংশোধনী হিসেবে দেখবেন, আপনি তো এটাকে হয় তফসিল হিসেবে রাখতে হবে, অথবা আপনার এটাকে 18তম সংশোধনীর মধ্যে ঢুকাইতে হবে। এটাকে তো নতুন সংবিধানের সাথে এটাকে কন্ট্রাডিক্টরি করা যাবে না, কারণ অথবা আপনাকে নতুন সংবিধান লিখতে হবে। এখন নতুন সংবিধান লেখার আলাপে আপনি যাবেন কিনা, লিখবেন কিনা, সে বাস্তবতা আছে কিনা, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই যে একটা গোজামিল দেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু আপনি যদি এই সংবিধানটাকে ঠিক রাখেন, সংবিধান চালু রাখেন, তাহলে যে কোনো মুহূর্তে জুডিশিয়ালি চ্যালেঞ্জ হবে। এছাড়া আর এটা কোনো ওয়ে আউট নাই। কিন্তু আপনাদের দেখেন ওনাদের কিন্তু আলাপটা কিন্তু দিন শেষে ওটাকে গিয়ে থাকে যে আমার হচ্ছে ভাই নতুন সংবিধান লিখতে হবে, এটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আলটিমেটলি কিন্তু নতুন সংবিধান লেখা ছাড়া কোনো উপায় নেই। আর আপনি যাই বলেন না কেন কোনো লাভ নেই। এক্ষেত্রে একটা বড় জিনিস আছে, বড় জিনিস হচ্ছে কিন্তু পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। কারণ হচ্ছে ধরেন আমাদের যে মূল সংবিধান যেটা ছিল, সেই মূল সংবিধানের মধ্যে কিন্তু ধরেন পার্লামেন্টারি ব্যবস্থাটা প্রথমে ছিল, পরে বাতিল করে দিল, পরে আবার আসলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করলো, আরও বড় বড় সংস্কার করা হয়েছে। এবং এবার যদি আপনি দ্বিকক্ষটা করেন ইউনাইটেড রিপাবলিক থেকে ডুয়েল রিপাবলিক, তাহলে কিন্তু এটাও কিন্তু একটা বড় সংস্কার। সংশোধনী দিয়ে কি দ্বিকক্ষ করা যাবে? এটা উত্তর দেন। না, আমি তো এখানে সংশোধনী আকারে করা যাবে। বিএনপির 31 দফার মধ্যে কিন্তু আছে এই দ্বিকক্ষ আছে। এখন এটা আপনি কিভাবে সংশোধনী দিয়ে করবেন বলেন? হ্যাঁ, সেটাকে তাহলে আবার গণভোটে দিতে হবে। আবার পার্লামেন্টের 100 মৌলিক সংস্কার পরিবর্তন হচ্ছে, মৌলিক সংস্কার পরিবর্তন করতে তো আপনার গণভোটে দিতে হবে। তো গণভোটে যদি আবার আসে তাহলে গণভোটের প্রসেস, কারণ সংবিধানে তো একটা প্রসেস ঠিক রাখছে, মানে একটা ওয়ে আউট আছে, তো এটাকে আবার গণভোট দিতে হবে। এই কারণে আমি মনে করি এবারের বেশিরভাগ যে জুলাই সনদের বেশিরভাগ সংস্কার মানে গণভোট একটা হলেও এখানে যখন আবার পার্লামেন্টের বিল আকারে এগুলো পাস হবে বা 180 দিনের মধ্যে হবে, আমার কাছে মনে হয় যে এটা আবার কিছু কিছু ক্ষেত্রে আবার গণভোটের প্রয়োজন হতে পারে।